1976 সালে ওহাইওর এক গ্রামে চিঠির বাক্সে হাত দেওয়াই ছিল এক চরম আতঙ্কের নাম। আপনার আঙুল ছোবে একটা খসখসে সাদা খাম। কোনো রিটার্ন অ্যাড্রেস নেই, কলম্বাসের সিল মারা। ভেতরে এবড়ো খেবড়ো বড় হাতের লেখা কাগজের এপাশ ওপাশ ভেদ করে গেছে, যেখানে লেখা আছে ঠিক কয়টায় আপনি কাল রাতে বসার ঘরের আলো নিভিয়েছিলেন। ওটা জানে আপনি কার সাথে ঘুমান, ওটা জানে আপনি কি চুরি করেছেন, ওটা হুমকি দেয় যদি আপনি নিজেদের সবচেয়ে জঘন্য পাপগুলো স্বীকার না করেন তবে আপনার রক্তে ভেসে যাবে আপনারই বাড়ির সামনের রাস্তা। এটি সার্কেলভিল লেটার্সের একটি সত্য অপরাধের গল্প, এক অমীমাংসিত দুঃস্বপ্ন যা পুরো একটা সমাজকে ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু এই বেনামি চিঠিগুলোর কালই তো কেবল শুরু ছিল। এই মানসিক নির্যাতন শেষ হওয়ার আগেই একটা ফাঁদ পাতা পিস্তল প্রায় একজনের প্রাণ নিয়ে নিচ্ছিল। আর যেই লোকটা এই আতঙ্কের জন্য সাজা পেয়েছিল সে তার নির্দোষ হওয়ার প্রমাণ দেবে এমন এক গা শিউরে ওঠা উপায়ে, যে রহস্যের চোট আমরা একটু পরেই খুলব। ওহাইওর সার্কেলভিল এমন একটা শহর ছিল যেখানে মানুষ ঘরের দরজা খোলা রাখত আর সবাই তাদের প্রতিবেশীদের চিনত। বাতাসে ভাসত শুকানো ভুট্টার খোসা আর ভেজা রাস্তার গন্ধ। শহরটা ছিল সাধারণ জীবনের এক দমবন্ধ করা স্বস্তিতে মোড়ানো। কিন্তু এই সুন্দর আবরণের নিচে লুকিয়ে ছিল গোপন প্রেম, চুপিসারে করা দুর্নীতি আর ফিস ফিস করে ছড়ানো কেলেঙ্কারির পচন। সার্কেলভিলের চিঠিগুলোর লেখক এর প্রতিটা কথাই জানত। আক্রমণ শুরু হয়েছিল খুব নীরবে। শহরে মানুষ তাদের লোহার চিঠির বাক্স থেকে মোটা খাম বের করত। শক্ত কাগজটা খুললেই শিকারের চোখে পড়ত অদ্ভুত গাদাগাদি করে লেখা কিছু অক্ষর। চিঠিগুলো পুরোপুরি বড় হাতের অক্ষরে লেখা হতো, আর কলমের চাপ এত বেশি ছিল যে কাগজে দাগ পড়ে যেত। মেসেজগুলো ছিল ভয়ঙ্কর, খোলামেলা আর অবাক করার মতো নিখুঁত। তারা শহরের সম্মানিত নাগরিকদের জঘন্য কাজের জন্য দায়ী করত আর হুমকি দিত মারধর ও একেবারে পথে বসিয়ে দেওয়ার। লেখার সুর ছিল ব্যঙ্গাত্মক, সাথে ছিল নিষ্ঠুর আনন্দ। মনে হতো যেন অন্ধকার থেকে পলকহীন কিছু চোখ সারা শহরের ওপর নজর রাখছে। এই বিষাক্ত কথার প্রধান নিশানা ছিল মেরি গিলেসপি। সে স্থানীয় স্কুলের বাস চালাত আর গাড়ির ব্রেকের শব্দের মাঝেই কাটছিল তার একেবারে সাধারণ একটা জীবন। কিন্তু চিঠিগুলোতে মেরির বিরুদ্ধে অভিযোগ তোলা হলো যে সে স্কুলের সুপারিনটেন্ডেন্টের সাথে গোপনে এক অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। লেখক দাবি করল তাকে এখনই এটা থামাতে হবে, না হলে তার জীবন শেষ করে দেওয়া হবে। আতঙ্ক শুধু কথার মধ্যে ছিল না, চিঠি পৌঁছানোর ধরনেও ছিল। লেখক তার বাসের রাস্তা আর সময়সূচি সব জানত। মেরি যখন হুমকিগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, চিঠির মাত্রা আরও বেড়ে গেল। এবার চিঠি আসতে শুরু করল তার পরিবার, বন্ধু আর স্বামী রনের বাড়িতে। শহরের পরিবেশ শান্ত স্বস্তি থেকে এক দমবন্ধ করা সন্দেহে বদলে গেল। প্রতিবেশীরা মুদি দোকানে একে অপরের দিকে বাঁকা চোখে তাকাতে শুরু করল। যে কেউই লেখক হতে পারে, দোকানদার, মেকানিক বা ব্যাংকের হাসি খুশি মহিলাটা। সমাজের সেই বিশ্বাসটা ধীরে ধীরে ভেঙে পড়ল, আর তার জায়গা নিল সন্দেহের এক বিষাক্ত কালো মেঘ। নিজের ঘরে বয়ে চলা এই অনবরত বিষের ধারায় রন গিলেসপি শেষমেশ ধৈর্য হারিয়ে ফেলল। আগস্টের এক গুমুট রাতে গিলেসপি বাড়িতে ফোন বেজে উঠল। আমরা জানি না ফোনের ওপাশে থাকা কণ্ঠটা কি বলেছিল, তবে সেটা রনকে তার বন্দুক হাতে নিয়ে রেগে মেগে ঘর থেকে বের হতে আর চিঠি লেখকের মুখোমুখি হওয়ার জন্য অন্ধকারের দিকে গাড়ি ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে আর কখনো ফিরে আসেনি। তার পিকআপ ট্রাকটা একটা খাদের নিচে গাছের সাথে দুমড়ে মুচড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা ছিল এটা মাতাল অবস্থায় করা একটা মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু চিঠি লেখক আনন্দের সাথে এর দায় স্বীকার করে নিল। বেনামি চিঠিগুলো রনের মৃত্যু নিয়ে ঠাট্টা করতে লাগল
আর প্রমাণ করে দিল যে ব্যাপারটা এখন আর শুধু কাগজের হুমকিতে আটকে নেই, তা লাশ পর্যন্ত করিয়েছে। লেখক কথা দিল, তাদের দাবি না মানলে সামনে আরও লাশ পড়বে। বিধবা মেরি গিলেসপি একটা একগুঁয়ে জেদ নিয়ে তার স্কুলের বাস চালানো চালিয়ে গেল, যা ওই অদৃশ্য অত্যাচারীকে আরও খেপিয়ে তুলল। লেখক তার বাসের রাস্তার ধারে হাতে আঁকা বাজে সব সাইনবোর্ড লাগাতে শুরু করল, যেখানে তার নামে জঘন্য সব অভিযোগ লেখা ছিল, যা প্রতিটা বাচ্চা আর পথচারীর চোখে পড়ত। ১৯৭৭ সালের এক পরিষ্কার বিকেলে এই মানসিক যুদ্ধ এক ভয়ঙ্কর রূপ নিল। মেরি যখন তার খালি বাসটা নিয়ে ডিপোতে ফিরছিল, সে একটা কাঠের বেড়ার খুঁটির সাথে বাঁধা নতুন একটা সাইনবোর্ড দেখতে পেল। রাগে ফেটে পড়ে সে রাস্তার ধারে বাসটা থামাল। চারপাশটা ছিল একদম নিস্তব্ধ। যখন সে লম্বা ঘাসের ভেতর পা রাখল, নিজের হাতে সাইনবোর্ডটা ছিঁড়ে ফেলার একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, কাঠ ধরে এক টান দিতেই সে একটা ভয়ঙ্কর ধাতব ক্লিক শব্দ শুনতে পেল। আগাছার ভেতর লুকিয়ে সাইনবোর্ডের পেছনে বাঁধা ছিল একটা কাঠের বাক্স। ভেতরে ছিল একটা লোড করা পিস্তল, তার হ্যামার পেছনের দিকে টানা, মেরির বুকের দিকে তাক করা। একটা সুতুলি দিয়ে ট্রিগারটা সাইনবোর্ডের সাথে বাঁধা ছিল। এটা ছিল একটা ফাঁদ পাতা পিস্তল, যেখান থেকে একটা মরণঘাতী গুলি বের হওয়ার কথা ছিল। কিন্তু নেহাত কপালের জোরে পিস্তলের কলকবজা আটকে যায়। এই ফাঁদ ধরা পড়ার পর পুরো সার্কেলভিলের মানুষের মনে চরম আতঙ্কের ঢেউ খেলে গেল। পুলিশের হাতে শেষমেশ একটা শক্ত প্রমাণ এলো। তারা বন্দুকটার খোঁজ বের করল। সিরিয়াল নম্বরটা ঘষে তুলে ফেলা হয়েছিল, কিন্তু এক্সপার্টরা নম্বরটা বের করে আনল। বন্দুকটা ছিল পল ফ্রেশোর নামের এক লোকের, যে কিনা মেরি গিলেসপির নিজের ভগ্নিপতি। সব হিসাব যেন ভয়ঙ্কর রকমের সহজভাবে মিলে গেল। পলকে গ্রেপ্তার করা হলো আর তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দেয়া হলো। বিচার কার্যটা সংবাদ মাধ্যমের কাছে একটা সার্কাসে পরিণত হল। আইনজীবীরা পলকে এমন এক ক্ষুব্ধ মানুষ হিসেবে তুলে ধরল, যে মেরিকে শাস্তি দিতেই এই আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। পল নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও আর যেদিন ফাঁদ পাতা হয়েছিল, সেদিন সে অন্য জায়গায় ছিল। তার শক্ত প্রমাণ থাকলেও জুরিরা তাতে কান দিল না। শহরবাসীর দরকার ছিল এমন এক দানবের, যাকে তারা জেলে ভরতে পারে। পল ফ্রেশোরকে দোষী সাব্যস্ত করা হলো আর তাকে জেলে পাঠানো হলো। শহরের মানুষ সবাই মিলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল, দুঃস্বপ্নটা অবশেষে শেষ হল। কিন্তু সার্কেলভিলের চিঠিগুলোর পেছনে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো এটা: পল ফ্রেশোরকে লিমা কারাগারে পাঠানো হলো। তাকে রাখা হলো এক নির্জন সেলে। বাইরের দুনিয়ার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, কোনো ফোন কল না, আর তার চিঠিপত্রের ওপরও কড়া নজরদারি রাখা হতো। ভারী লোহার দরজাটা ঝনঝন শব্দ করে বন্ধ হয়ে গেল। তাকে আটকে দিল এক সম্পূর্ণ একাকিত্বের মাঝে। অথচ ঠিক পরের সপ্তাহেই সার্কেলভিলের পিয়নরা আবার তাদের কাজ শুরু করল। চিঠির বাক্সের লোহার দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল, আর ভেতরে কুণ্ডলি পাকানো সাপের মতো অপেক্ষা করছিল সেই খসখসে সাদা খামগুলো। কলম্বাসের সিল মারা, একেবারে সেই একই দাগ পড়া, বড় হাতের অক্ষরে লেখা। সেই বিষাক্ত বেনামি চিঠিগুলো আবার ফিরে এলো। সেগুলো সারা শহরে ছড়িয়ে পড়ল। পুলিশ স্টেশনে পৌঁছালে শেরিফকে ব্যঙ্গ করতে, আর জজকে খোঁচা দিতে পৌঁছালে কোর্ট হাউসে। তারা শহরের এই বোকামি নিয়ে হাসাহাসি করল, পরিষ্কারভাবে জানিয়ে দিল যে পুলিশ এক নির্দোষ মানুষকে জেলে ভরেছে, আর আসল লেখক এখনো বাইরেই আছে, তাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। এমনকি একটা কংক্রিটের বাক্সে বন্দি থাকা অবস্থাতেও পল ফ্রেশোর নিজেও একটা চিঠি পেল। জেলের ডাক ব্যবস্থার চোখ এড়িয়ে চিঠিটা তার সরু লোহার বিছানার ওপর এসে পড়ল। সে এটা খুলে দেখতে পেল সেই চেনা এবড়ো খেবড়ো হাতের লেখা। সেখানে লেখা ছিল,
তুমি কবে বিশ্বাস করবে যে তুমি ওখান থেকে আর কখনো বের হতে পারবে না? আমি তোমায় 2 বছর আগে বলেছিলাম, আমরা যখন কাউকে ভাসিয়ে দিই তখন সে ভালোভাবেই ভেসে যায়। এই সত্য অপরাধের গল্পটা আজও এক খোলা ক্ষতের মতো রয়ে গেছে, একটা অমীমাংসিত দুঃস্বপ্ন যা কখনো শুকায় না। পুরো 20 বছর ধরে এই বেনামি চিঠিগুলো শহরের মানুষকে আতঙ্কিত করে রেখেছিল। ওই ভাত পাতা পিস্তলের পেছনের মূল হোতাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই দম বন্ধ করা সন্দেহ কখনো পুরোপুরি মুছে যায়নি, কারণ সার্কেল বিলের মানুষ জানে যে প্রেতাত্মা তাদের জীবনটাকে জিম্মি করে রেখেছিল সে হয়তো এখনো তাদেরই পাশের বাড়িতে বসবাস করছে। Welcome to Crime Reveals.